সুপ্রিয় ছোট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের জন্য কিন্তু নতুন প্রশ্নের কাঠামো দেওয়া হয়েছে। এরই আলোকে আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্রের ৩ নাম্বার আইটেম নিয়ে আলোচনা করব। এখানে পার্ট বিতে তোমাদের অ্যাপ্রিসিয়েটিং পয়েমস দেওয়া থাকবে। অ্যাপ্রিসিয়েটিং পয়েমস মানে হচ্ছে কবিতার মর্ম উপলব্ধি করা। এখানে তোমাকে কবিতাটা পড়তে হবে, বুঝতে হবে, অর্থ বুঝে এর আলোকে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো দেখা যাক আজকে আমরা কতটুকু এই প্রশ্নটা আলোচনা করে কি বুঝতে পারি। এখানে ৩ নম্বরে বলা থাকবে রিড দ্য ফলোইং পোয়েমস। নিচের কবিতাটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো চলো এখন আমরা কবিতাটা পড়ে নিই আগে। দ্য ব্রেভ লিটল এক্সপ্লোরার, সাহসী ছোট্ট অনুসন্ধানকারী। ওয়ান্স দেয়ার ওয়াজ আ লিটল বয়, একদা একটি ছোট ছেলে ছিল। and his name was Brave Roy, এবং তার নাম ছিল সাহসী রায়। He set off to the forest deep, তিনি গভীর বনে যাত্রা করলেন। where secrets and wonders sleep, যেখানে গোপনীয়তা এবং আশ্চর্য ঘুমায়। the forest was dark and wide, বনটি অন্ধকার ও প্রশস্ত ছিল। but Brave Roy walked with pride, তবে সাহসী রায় গর্বের সাথে হাঁটলেন। He found a cave so dark and cold, তিনি একটি গুহা খুঁজে পেলেন খুবই অন্ধকার এবং শীতল। and inside treasures of gold, এবং ভেতরে সোনার ধন। back home he shared his tale, বাড়ি ফিরে তিনি তার গল্পটি ভাগ করলেন, সবাইকে বললেন। of the forest dark and pall, বনের অন্ধকার এবং ফ্যাকাশে। ব্রেভ রয় লার্ন টু বি বোল্ড, সাহসী রায় সাহসী হতে শিখলেন। অ্যান্ড হিজ স্টোরি ওয়াজ অফেন টোল্ড, এবং তার গল্পটি প্রায়শই বলা হতো। দেখো কবিতাটা মূলত একটা ছোট্ট বালকের সম্পর্কে বলা হয়েছে, তার নাম হচ্ছে ব্রেভ রয়। সে একটা বনের মধ্যে গেল একদিন, যেখানে সিক্রেট অনেক গোপনীয়তা। সিক্রেট মানে কি তোমরা তো জানোই, গোপন কিছু। ওয়ান্ডার্স আশ্চর্য বিস্ময়। ডার্ক মানে অন্ধকার, ওয়াইড মানে প্রশস্ত। ওয়াকড উইথ প্রাইড, গর্বের সাথে হাঁটলেন, প্রাইড মানে গর্ব। হি ফাউন্ড আ কেভ, তিনি একটি কেভ মানে গুহা, গুহা খুঁজে পেলেন। সো ডার্ক অ্যান্ড কোল্ড, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, কোল্ড মানে শীতল। আচ্ছা, অ্যান্ড ইনসাইড, ইনসাইড মানে ভিতরে, ট্রেজার্স গুপ্তধন, অফ গোল্ড সোনার গুপ্তধন পেলেন তিনি। ব্যাক হোম মানে বাড়ি ফিরে এসে, হি শেয়ার্ড হিজ টেইল, সে তার গল্পটা ভাগাভাগি করলো পরিবারের সদস্যদের সাথে। অফ দ্য ফরেস্ট, বনের, ডার্ক অ্যান্ড পল, অন্ধকার এবং ফ্যাকাশে, মানে বনের ডার্ক এবং পল, পল মানে ফ্যাকাশে এবং অন্ধকার নিয়ে তিনি বাড়ির সবার সাথে শেয়ার করলেন। ব্রেভ রয় লার্ন টু বি বোল্ড, এভাবে সে কিন্তু সাহসী হয়ে গেল। অ্যান্ড হিজ স্টোরি অফেন টোল্ড ওয়াজ অফেন টোল্ড, তিনি তার গল্পটা মাঝে মাঝে প্রায়শই বলতো। দেখো এখানে কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, ১ নম্বরে বলা আছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পয়েম, কবিতায় বালকটির নাম কি ছিল? কবিতায় বালকটির নাম কি ছিল? দেখো কবিতায় বালকটির নাম ছিল ব্রেভ রয়। ব্রেভ রয়, এই যে দেখো ব্রেভ রয় লেখা আছে এখানে, এই যে এইটা হচ্ছে ব্রেভ রয়। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি? দেখো আমরা উত্তরে লিখতে পারি দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম ওয়াজ ব্রেভ রয়। তাহলে এই যে আমাদের উত্তরটা কিন্তু এখানে আছে, দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম ওয়াজ ব্রেভ রয়। আচ্ছা, তারপর আসো বি নাম্বার কি বলেছে দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য, সরি এটা না, এটা হোয়াট ডিড ব্রেভ রয় গো অন হিজ অ্যাডভেঞ্চার। প্রশ্নটার অর্থ কি দেখো, ব্রেভ রয় তার দুঃসাহসিকতার জন্য, এই যে এখানে বলা আছে অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চার অর্থ হলো দুঃসাহসিক,
যাত্রা, এমন কিছু যেটার ভিতরে অনেক শিহরণ আছে, অনেক মজা আছে, ভয় আছে। এই অ্যাডভেঞ্চারের জন্য ব্রেভ রয় কোথায় গিয়েছিল, এগুলো কিন্তু পাস্ট টেন্সে বলা আছে, তোমরা মনে রাখবা পাস্ট টেন্সে বলা আছে এগুলো। ব্রেভ রয় ওয়েন্ট অন হিজ অ্যাডভেঞ্চার টু আ ডিপ ফরেস্ট। তাহলে ব্রেভ রয় কোথায় গিয়েছিল? ডিপ ফরেস্টে গিয়েছিল। দেখো কোথায় আছে এটা আমরা একটু দেখে নিই কবিতায়। এই যে দেখো, ফরেস্ট ডিপ, সেট অফ মানে যাত্রা করা, এই যে ফরেস্ট ডিপ, এই ফরেস্ট ডিপ মানে হচ্ছে বনের গভীরে। তাহলে আমরা এখানে বলছি যে তার দুঃসাহসিকতার জন্য সে কোথায় গিয়েছিল? ব্রেভ রয়, ব্রেভ রয় গিয়েছিল, ব্রেভ রয় ওয়েন্ট অন হিজ অ্যাডভেঞ্চার টু আ ডিপ ফরেস্ট, বনের গভীরে গিয়েছিল। একটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে যে এখানে কিন্তু ওখানে গো দেওয়া আছে, কিন্তু এখানে হয়ে গেছে ওয়েন্ট, এটা হয়ে গেছে ওয়েন্ট। কেন ওয়েন্ট হলো সেটা কি বলতে পারবে তোমরা? হ্যাঁ, যদিও কেউ কেউ বলতে পারবে, হয়তো অনেকে বলতে পারবে না। যারা বলতে পারবে না তাদেরকে বলতেছি, এই প্রশ্নটা আছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্স প্রশ্নটা থাকার কারণে আমরা এখানে গোর পরিবর্তে ওয়েন্ট ইউজ করেছি। তো প্রশ্নের কাঠামোটা কেমনভাবে তৈরি করতে হয়, প্রশ্ন ইয়েস নো কোশ্চেন কীভাবে তৈরি করতে হয়, ডাব্লিউএস কোশ্চেন কীভাবে তৈরি করতে হয়, ডিড কোথায় আসে, ডু কোথায় আসে, ডাস কোথায় আসে, এগুলো সম্পর্কে আমি ভিডিও বানাবো। তো তোমরা আপাতত এগুলো দেখো, এভাবে পড়ো, যতটুকু পারা যায় অ্যান্সার করার চেষ্টা করো। ভালোভাবে ইংলিশ শিখতে গেলে ইংলিশের বেসিক বিষয়গুলো আমরা শিখবো ইনশাল্লাহ। দেখো তারপরে 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড ব্রেভ রয় ফাইন্ড ইনসাইড দ্য কেভ? তাহলে গুহার মধ্যে ব্রেভ রয় কি পেল? হোয়াট ডিড, এই যে ডিডটাই কিন্তু মূলত পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে, এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। ইনসাইড মানে ভিতরে, কেভ মানে গুহা, ফাইন্ড মানে খুঁজে পেল। এই ফাইন্ডটাকে আমরা ডিডের কারণে ফাউন্ড করে দেবো। দেখো অ্যান্সার কি? ব্রেভ রয় ফাউন্ড ট্রেজার্স অফ গোল্ড ইনসাইড দ্য কেভ। তাহলে ব্রেভ রয় কি পেল? ব্রেভ রয় পেল গুপ্তধন, সোনার গুপ্তধন। কার মধ্যে পেল? সেটা পেল গুহার মধ্যে। আচ্ছা, তারপর এটা দেখো, হাউ মেনি স্ট্যান্ডার্স আর দেয়ার ইন দ্য পোয়েম? কবিতায় কতগুলো স্ট্যান্ডা আছে? স্ট্যান্ডা কাকে বলে তোমরা জানো কিনা জানি না। স্ট্যান্ডা, আমরা স্ট্যান্ডা সম্পর্কে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে এখানে দেখো প্রত্যেকটা সেগমেন্টে 4টে করে লাইন আছে। এখানে 4টা লাইন, আবার এখানে 4টা লাইন, আবার এখানে কিন্তু 4টা লাইন দেওয়া আছে। এই প্রত্যেকটা জায়গায় যে 4টা করে লাইন দেওয়া আছে, এইভাবে এগুলোকে বাংলায় বলা হয় স্তবক, এই ইংলিশে সেটাকে বলা হয় স্ট্যান্ডা। তাহলে এটা 1 নম্বর স্ট্যান্ডা, 2 নম্বর স্ট্যান্ডা, আর হচ্ছে 3 নাম্বার স্ট্যান্ডা। তাহলে কয়টা স্ট্যান্ডা টোটাল? 3টে স্ট্যান্ডা। তো আমরা অ্যান্সারে লিখব দেয়ার আর 5 স্ট্যান্ডা ইন দ্য পোয়েম। এখানে কিন্তু দেখো আর ইউজ করছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে আমরা আর ইউজ করার কারণে এখানে কিন্তু আমরা দেয়ার আর 3 স্ট্যান্ডাস ইন দ্য পোয়েম, স্ট্যান্ডাস লিখতে হবে যেহেতু 3টা, প্লুরাল করে দিতে হবে। আচ্ছা, তারপরে আসো এখানে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেবল। নিচের টেবিলে তোমাদের মিলযুক্ত, অন্তমিলযুক্ত শব্দ, মিল শব্দগুলো তোমাদেরকে লিখতে হবে। এটা তোমরা টান দিয়ে টান দিয়েও লিখতে পারো, অথবা এরকম টেবিল আকারেও লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তো এখানে দেখো প্রত্যেকটা লাইনের শেষে যে ওয়ার্ডটা আছে এখানে দেওয়া, বয়, রয়, এই যে রয়, তারপর ডিপ, স্লিপ, হোয়াইট, ফ্রাইড, কোল্ড, গোল্ড, টেল, বল, বোল্ড, টোল্ড। প্রত্যেকটা লাইনের শেষে যে ওয়ার্ডটা দেওয়া আছে এগুলোকে বলা হয় রাইমিং ওয়ার্ড। কোনটার সাথে কোনটার মিল আছে দেখা যাচ্ছে, দেখো প্রত্যেকটা লাইনের পরের লাইনের সাথে তার লাইনের কিন্তু মিল আছে। বয়, রয়, ডিপ, স্লিপ, হোয়াইট, ফ্রাইড, কোল্ড, গোল্ড, টেল, বল, বোল্ড, টোল্ড। তো এইভাবে এখানে বক্স দেওয়া আছে, আমাদের বক্সগুলোতে এর সাথে যে লাইনের মিল আছে ওই লাইনটার শব্দটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে আছে বয়, রয়, দেখো এখানে বয় আছে, রয় আছে, ডিপ আছে, স্লিপ আছে। তাহলে এখানে কি হবে দেখো, এই যে বয় লিখছি আমরা, স্লিপের সাথে যে ডিপ লিখছি, প্রাইডের সাথে হোয়াইট লিখছি, গোল্ডের সাথে কোল্ড লিখছি, পলের সাথে টেল লিখছি, আবার টোল্ডের সাথে বোল্ড লিখছি। তো এটা তোমরা দেখে নিবা, এখানে কবিতাটা দেখে শেষের ওয়ার্ডগুলোর সাথে মিল রেখে তোমরা এই উত্তরটা তোমরা দিয়ে দিবা সুন্দর করে। আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, এখানে কিন্তু আমি দেখো এখানে অ্যান্সারটা কিভাবে লিখতে হবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3 লিখলেও হবে, 3A লিখলেও হবে, অথবা অ্যান্সার টু
টেস্ট আইটেম 3A, আবার অ্যান্সার টু টেস্ট আইটেম 3B, আবার অ্যান্সার টু টেস্ট আইটেম 3C। আমাদের যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে শিক্ষকদের, সেখানে মূলত এভাবে অ্যান্সারগুলো লেখা আছে। তোমরা এনসিটিভির ওয়েবসাইটে গেলেও এই প্রশ্নপত্রটা পেয়ে যাবে। তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি আরও বেশি বেশি তোমাদের জন্য ভিডিও বানাতে পারি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।